আজকে সর্বপ্রথমে আমার মা জননী যিনি বৈকুণ্ঠবাসিনী হয়েছেন বিগত 2022-এর 8ই মার্চ থেকে, আমার মা জননীর শ্রী পাদপদ্মে আমি আমার অন্তরের অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎস সমস্ত মাতৃজাতির প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধা। অবশেষে কদমপুর নিবাসীদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তৎসহ আজকের এই কার্যে ব্রতী হওয়ার জন্য যেসব আমার অত্যন্ত প্রিয় ছাত্ররা আমাকে সহযোগিতা করল তারা হলো প্রভুদান মুর্মু, মাতিয়াস মুর্মু, মাইকেল টুডু এবং সুশান্ত মুর্মু। তাদের আমি জানাই আমার অন্তরের অনন্ত স্নেহরাশি তাদের শ্রী করকমলে। তৎপর এই যে আমরা অহল্যা দেবনাথ প্রাইভেট টিউটারটা আরম্ভ করলাম, এর কারণ হলো যে আমি বিগত জীবনেও এই প্রাইভেটের কাজে যুক্ত ছিলাম। এমত অবস্থায় এই পরিস্থিতিতে এইরূপ শিক্ষা প্রদান কার্যে ব্রতী হয়েছি। তো আমি সকল ছাত্রছাত্রীদের প্রতি আমি বিশেষ আহ্বান জানাচ্ছি যে তারা এই শিক্ষা কার্যে যুক্ত থেকে তাদের জীবনে উন্নতি এবং তাদের সার্বিক উন্নয়নে যেন তারা সাফল্যমণ্ডিত হয়। এই উক্ত কাজে আমি আমার ক্ষুদ্র শ্রমটুকু প্রদান করতে পারলে আমি আমার জীবনকে সার্থক ভাবব। এছাড়াও আমার এই জীবনের হাহাকারময় একটা পরিস্থিতি, এ শান্তি পেতে পারি একমাত্র আমি শিক্ষাদান প্রদান কার্যে। আমার ছাত্রছাত্রীরা যদি এই শিক্ষা গ্রহণ করে তারা জীবনে উন্নয়ন সাধন করতে পারে বা আনন্দ পেতে পারে, সেটা আমারই আনন্দ বলে আমি গ্রহণ করব। এই বলে আমি সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে কাজ আরম্ভ করছি। তো আজকে যে পাঠটা হবে সেটা হচ্ছে বিএ ক্লাসের 2nd সেমিস্টার। এখানে রয়েছে নূতন কোর্সে রয়েছে যে কি এই পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পেপার কোড হলো UPLSMAG 12002। হ্যাঁ, আর কোর্স হচ্ছে মেজর। তো এখানে কোশ্চেন প্যাটার্নটা হলো রচনাধর্মী প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 10 এবং সংক্ষিপ্ত রচনাধর্মী যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 6। সংক্ষিপ্ত হলো যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3। বহু বিকল্প ভিত্তিক যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 1। হ্যাঁ, তাহলে আজকের দিনে আরও বলা হচ্ছে যে মেজর কোর্সে 4টা অধ্যায় আছে। হ্যাঁ, পল সায়েন্সের। তো প্রথম অধ্যায় আছে ভারতীয় সংবিধানের কাঠামো নিরূপণ, ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্বিতীয় অধ্যায় হলো ভারতীয় নাগরিকের অধিকার ও কর্তব্য, রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়া সিটিজেন্স। তৃতীয় অধ্যায় হলো কেন্দ্রীয় সরকার কাঠামো এবং কার্যাবলী, ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস। চতুর্থ অধ্যায় হলো রাজ্য সরকার কাঠামো এবং কার্যাবলী, স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। তো এখান থেকে আজকে যে আলোচনাটা হবে, যে নোটটা, সেটা হলো ভারতীয় সংবিধানের কাঠামো নিরূপণ, ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখান থেকে হবে রচনাধর্মী প্রশ্ন, এসে টাইপ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আইন কোশ্চেনটা হলো ভারতীয় পরিষদ আইন 1909 সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 তো এখানে বলা হয়েছে যে 1909 সালে ভারত সরকার যে আইনের সংস্কার করেছিলেন, তো সেই সময়ে ভারতের সচিব ছিলেন মল্লি মিন্টো। হ্যাঁ, তো এই সংস্কারটা ভারতীয় আইন পরিষদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তখনকার ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। 1909 সালের ভারতীয় পরিষদে
যে আইন সংস্কার তা বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা আইনের ক্ষেত্রে একটা হচ্ছে প্রাদেশিক সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পরিষদে 60 জন করা হয়েছে, 16 থেকে বাড়িয়ে। আবার বাংলা, মুম্বাই এবং চেন্নাই যে গভর্নর পরিষদ, সেখানে আগে ছিল 20 জন, সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 50 জন। আর সেখানে সদস্যরা ছিল 4 ধরনের। একটা হচ্ছে মনোনীত সদস্য, আরেকটা হচ্ছে মনোনীত সরকারি সদস্য, মনোনীত বেসরকারি সদস্য, আরেকটা হলো নির্বাচিত সদস্য। এছাড়াও রয়েছে পদাধিকার বলে সদস্য। তো এইভাবে পরিষদ গঠন করা হতো। আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় পরিষদে সরকারি সদস্যের সংখ্যাই বেশি ছিল, হ্যাঁ, এর সংখ্যাগরিষ্ঠতাও বেশি। এবং প্রাদেশিক যে সরকার ছিল সেখানে নির্বাচিত সদস্য, মনোনীত সদস্য সবগুলি মিলিয়ে করা হতো। এবং এই আইনে নির্বাচন সংস্থাকে স্বীকার করে নিলেও সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। এবং এই আইনের মাধ্যমে পরিষদগুলির ক্ষমতা বৃদ্ধি করা হয়। হ্যাঁ, একটা কথা। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদে পদাধিকার বলে যে সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করতেন, কিন্তু সেটা দেখা গেছে যে প্রাদেশিক সরকারের সর্বোচ্চ কর্তারা কেন্দ্রীয় প্রাদেশিক শাসন পরিষদের এবং যে অন্যান্য সদস্যরা থাকতো তাদের সেখানে ব্যক্তিগত ক্ষমতাটা ছিল কম। তো যাই হোক, এই আইনের দিক থেকে যে কিছু কিছু সমালোচনা রয়েছে, সেই সমালোচনাগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা 1909 সালের সংস্কারমূলক আইনে দেখা গেছে যে ভারতীয়দের বিশেষ কোনো সুযোগ সুবিধা হয়নি। কেননা এই আইনের দ্বারা নরমপন্থীদের বিশেষ কিছু সুযোগ ছিল, কিন্তু চরমপন্থীদের হতাশাই একমাত্র সম্বল হয়েছিল। হ্যাঁ, আর কি বলা হলো যে আইনের মাধ্যমে পৃথক পৃথক নির্বাচনের কেন্দ্রের ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রিটিশরা কায়েমি স্বার্থকে বহাল রেখেছে, ব্রিটিশদের কায়েমি স্বার্থ এ গেল। আর হচ্ছে এই আইনের দ্বারা আরও বলা হয়েছিল যে সার্বিক ভোটাধিকার, কিন্তু সার্বিকের ক্ষেত্রে নারীদের ভোটাধিকার সেখানে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, এটা হলো একটা সমালোচনা। এবং এই সরকার যে আইনের দ্বারা যে নূতন পরিশোধিত হয়েছে, কিন্তু সেখানে মূলগত স্বৈরতন্ত্র দিকটি সর্বক্ষেত্রে তারা বজায় রেখেছে। হ্যাঁ, এটা হলো এক কথা। আবার দেখা গেছে যে সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলা হলে ব্রিটিশরা ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুলস যে পলিসি, সেই পলিসির ভিত্তিতে তারা শাসন করেছে এবং এটা ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। হ্যাঁ, তখন থেকে আরম্ভ হলো। আর ব্রিটিশরা সেখানে এই আইনের দ্বারা সাম্রাজ্যবাদী একটা মনোভাব নিয়ে তারা শাসন কার্য পরিচালনা করেছে। আবার দেখা যায় যে এই আইনের মধ্যে দিয়ে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা হয়েছে, সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণের ক্ষেত্রে যে আলাদা আলাদা বিভাগগুলি ছিল তারা প্রত্যেকে নিজস্ব ক্ষমতা স্থায়ীভাবে ভোগ করবার অধিকার থাকতো, কিন্তু এই সংস্থাটা কেবলমাত্র অনুমোদনকারী সংস্থা ব্যতীত ছাড়া আর কিছুই ছিল না। তো এই দিক থেকে বিচার করলে দেখা যায় যে 1909 সালের মল্লি মিন্টো সংস্কার আইনে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রকৃতপক্ষে তা কিন্তু ভারতীয়দের বিশেষ সুযোগ সুবিধা হয়নি। ইংরেজদের এই স্বার্থে সেটা ব্যবহৃত হয়েছিল। তথাপিও একটা কথা বলতেই হয় যে 1909 সালের ভারতীয় পরিষদ আইনে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলি কিন্তু পরবর্তী সময়ে বা আধুনিক ভারতে বিশেষ প্রযোজ্য ছিল। সংসদীয় শাসন ব্যবস্থা সর্বপ্রথম যে 1909 সালেই প্রজেক্ট হয়েছে। তো
তো 1909 সালে যদি এই মল্লিমিন্টো সংস্কার আইন প্রচলন না হতো, তাহলে আমরা বর্তমানে এই গণতন্ত্রের দেশে ওই সংসদীয় ব্যবস্থাকে খুঁজে পেতাম না। তো গণতন্ত্র ব্যবস্থার অন্যতম একটা উপাদান হলো সংসদীয় শাসন ব্যবস্থা। এই সংসদীয় শাসন ব্যবস্থা 1909 সালে ব্রিটিশ সরকার ভারতে প্রবর্তন করেছিল। এই প্রবর্তনটুকুই আমাদের সার্থকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আজকের এই নোটখানি এখানে আলোচনা করা হলো। তোমরা ছাত্রছাত্রীরা যারা আমার এই আলোচনাটা শুনবে এবং তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা মন্তব্য রাখবে, সেটা আমাদের এই সংস্থার মোবাইল নাম্বার দেওয়া আছে, এতে আলোচনা করবে, আমাকে জানাবে এবং আমরা চেষ্টা করব নিয়মিতই এভাবে আলোচনা করতে। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সমস্ত সাবজেক্টেই আলোচনা করা হবে, বিশেষ করে পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, এগুলি আলোচনা করা হবে ধীরে ধীরে। তো এর মধ্যে যারা আমার কাছে নিয়মিত পড়তে চাবে, হ্যাঁ, তারা ওই আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে, এখানে যোগাযোগ করবে, হ্যাঁ, এবং তাদেরকে আমরা পিডিএফের মাধ্যমে নোট পাঠিয়ে দেব। আর এছাড়াও আমরা নিয়মিত আলোচনা করতে থাকবো, হ্যাঁ, সব সাবজেক্টেই। তো যাই হোক, এবারেও আমি সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকের কাজ এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থাকুক। ধন্যবাদ।